ইভান বুঝতে পারছে না রিমুকে সে কীভাবে বলে বুঝাবে। এর মধ্যে তাদের মা বলে ওঠে, তোমরা সবাই একটু থামো। আজ ছোট বৌমা, তুমি আমাদের এই বিষয়ে জানাওনি কেন? শাশুড়ির কথায় রিমু চুপ করে গেলেও মনে মনে সে যে খুশি তা তার হাবভাবে লক্ষণীয়। অদ্রি লম্বা শ্বাস নেয়, তারপর বলে, মা, ডাক্তার আমাকে সরাসরি বলেনি যে আমি মা হতে পারবো না। ডাক্তার বলেছে আমার বাম ফ্যালোপিয়ান টিউবে সিস্ট আছে এবং সেটা অপসারণ করা সম্ভব নিয়মিত মেডিকেশনের মাধ্যমে। আমি 9 মাস যাবৎ মেডিসিন নিচ্ছি এবং আজকে ডাক্তার বলেছে আর 3 মাস পর আমি বেবি কনসিভ করতে পারবো। তবে আরও কয়েক মাস যদি অপেক্ষা করি তবে ভালো। আপনাদের বলিনি যাতে আপনারা টেনশন না করেন, তার জন্য আমি সরি। অদ্রি কথাটা বলে চুপ হয়ে যায়। বিভান যেন অদ্রির কথায় নিজের জান ফিরে পায়, কারণ তার মনে ভয় হচ্ছিল যদি তার মা অদ্রিকে ছেড়ে দিতে বলে। সে তো অদ্রিকে ভালোবাসে। তার মনে অদ্রির জায়গায় অদ্রি আর তার মায়ের জায়গায় মা। অদ্রির কথায় তার শাশুড়ি আর কিছু বলে না। তবে রিমু, তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে রাগে কটমট করছে, আর অদ্রি সেই হাবভাব দেখে মনে মনে আওড়ায়, তুমি চলো ঢালে ঢালে, তো আমি চলি পাতায় পাতায়। এরপর মনে মনেই বলে ওঠে, রিমু ভাবি, আপনার প্রতিটা সালের জন্য আমার কাছে তা কাটার জন্য সাল রেডি। দেখি আর কি করতে পারেন। অদ্রির শাশুড়ি তার বড় ছেলে ও ছেলের বউকে বলে, তোমরা না হয় এখন এ বাড়িতে চলে এসো, যতদিন না পর্যন্ত বোমার ডেলিভারি হয়। রিমু তো মহা খুশি, অন্তত তার মুখ দেখে তাই মনে হচ্ছে। রিমু খুশিতে গদমদ হয়ে কিছু বলতে নিবে, তার আগেই ইভান বলে, না মা, আমরা আসবো না। রিমু তো আলাদা বাসা নিয়েছে নিজের মতো করে থাকতে, আর অদ্রির সাথে ওর জমে না বলে। তাছাড়া সত্যি বলতে রিমু এমনিতে অদ্রির সাথে বিয়ের পর থেকে ভালোভাবে কথা বলেনি, আর এখন তো রিমু অদ্রিকে প্রতিনিয়ত কথা শোনাতে ছাড় দিবে না। আমি তো রিমুকে চিনি, সে এখানে আসলে পরিবারের অশান্তি ছাড়া আর কিছু হবে না। রিমু সারাদিন বসে থাকবে অদ্রির দোষ খুঁজে বের করতে। আমি চাই না আমার বউয়ের জন্য আমার ছোট ভাইয়ের সংসারে সমস্যা হোক। আমার মাকে তো আমি আমার সাথে রাখতে পারিনি আমার বউয়ের জন্যই। সেখানে যখন আমার মা তার ছোট ছেলে ও ছেলের বউয়ের সাথে ভালো আছে, তাহলে সেই সংসারে ঝামেলা হোক আমি চাই না। রিমু নাকের ফাটা ফুলিয়ে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান রিমুর রক্তচক্ষু দেখেও কোনো প্রতিক্রিয়া করল না। রিমু প্রত্যুত্তরে কিছু বলতে নিবে তার আগেই ইভান রিমুকে চুপ করিয়ে বলে, তোমার কোনো কথা এখন শুনতে চাইছি না, এখনই বাসায় চলো, বাসায় গিয়ে তোমার কথা শুনবো। রিমু বসা থেকে উঠে রাগে গজগজ করতে করতে সদর দরজার বাইরে চলে যায়। বিভানের মা রিমুকে আটকাতে চেয়েছিল, কিন্তু তার আগেই ইভান তাকে ইশারায় মানা করে দেয়। অদ্রি তার ভাসুরকে ধন্যবাদ জানায় তার জন্য, রিমু ভাবিকে বোঝানোর জন্য। ইভান তার মা, ভাই ও ভাইয়ের বউয়ের উদ্দেশ্য বলে, তোমরা হয়তো ভাবছ আমি আমার বউয়ের কথায় উঠে বসি, তাই বাড়ি ছেড়ে ভিন্ন বাসা নিয়ে থাকছি, কিন্তু না, আমি ভিন্ন বাসা নিয়ে থাকছি কারণ রিমুর কারণে। সংসারে মনোমালিন্য সৃষ্টি হবে, তাই আমি ওর আলাদা বাসা নেওয়ার ব্যাপারে রাজি হয়েছি। আমার মাকে তো আমি আমার বউয়ের কাছে শান্তিতে রাখতে পারলাম না, তাই যদি আমার মা তার ছোট ছেলের বউয়ের কাছে মায়ের মর্যাদা পায়, তাহলে কেন আমি বাধা সৃষ্টি করব? আমার মা তার এক ছেলের বউয়ের কাছে তো সুখে থাকবে। কথাগুলো বলে ইভান মলিন হেসে ছেলেকে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। বিয়ের 3 বছর পূর্ণ হয়েছে কিছুদিন আগে অদ্রি ও বিভানের। রিমু ভাবির সাথে ওই দিনের পর আজ 3 মাস পেরিয়ে গেছে। 3 মাস পূর্ণ হবার পরেই শাশুড়ি অদ্রিকে বলছে বাচ্চা নেওয়ার কথা। যখন 4র্থ মাসে পড়লেও তাও পিরিয়ড মিস হয়নি মানে প্রেগনেন্ট না। শাশুড়ি তো হতাশায় ডুবে গেছে। আর এদিকে রিমু প্রায় প্রতিদিনই খবর রাখে। শিমু ও রিমু বিভানের মায়ের কানে এবার অদ্রিকে ডিভোর্স দেওয়ার কথা তুলে। বিভানের মা আরও 1 মাস অপেক্ষা করার কথা বলে। রিমু যেদিন সবাইকে সব জানিয়েছে সেই দিনের পর 5 মাস কেটে গেছে। এবার আর বিভানের মা অপেক্ষা করবেন না। তার মনে এটাই ঢুকানো হয়েছে যে অদ্রির আর বাচ্চা হবে না। বিভান তার মাকে অনেক বুঝিয়েছে যে অদ্রির এ তো কোনো দোষ নেই। বিভান যেহেতু এটুকু সময় অপেক্ষা করতে পেরেছে, তো সে আরও অপেক্ষা করতে পারবে। এদিকে শিমু অদ্রির শাশুড়ির কাছে এসে তার হাতে
ডিভোর্স পেপার দেয় বলে, এটাতে অদ্রি ও বিবানের সাইন নিয়ে নিতে। শিমুর সাথে এটাও বলেছে সে এখনও বিবানকে বিয়ে করতে রাজি আছে। বিবান তার মাকে বুঝাতে পারেনি, আর অদ্রিকে সে বলেছে যেন একটু সহ্য করে, কারণ এই বয়সে মাকে একা রেখে সে অদ্রিকে নিয়ে চলে যেতে পারবে না। অদ্রি বিনিময়ে হাসি দেয়। অদ্রির মনে বিবানের জন্য ভালোবাসা আরও বেড়ে যায় যখন বিবান তার মাকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি হয় না তখন। শিমুর প্ররোচনার শিকার হয়ে অদ্রির শাশুড়ি অদ্রির কাছে ডিভোর্স পেপার দেয়। অদ্রি সেদিন বম্বের মতো তাকিয়েছিল শাশুড়ির মুখের দিকে, তারপর একটা রহস্যময় হাসি দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে নিজের রুমে গিয়ে বিবানের জন্য একটা চিঠি লিখে বাড়ি থেকে বের হয়ে যায়। চিঠি হাতে বিবান নিজের রুমের ফ্লোরে বসে আছে। বিবান একটু আগে বাড়িতে এসেছে, আর এসেই ড্রয়িং রুমে রিমু ভাবিও তার ছোট বোনকে দেখে কিছুটা অবাক হয়, তবে অদ্রিকে না দেখে তার কেমন যেন সন্দেহ লাগছিল। তাই তড়িঘড়ি করে নিজের রুমে আসে। নিজের রুমে এসে অদ্রিকে না দেখে সে ওয়াশরুমে ব্যালকনিতে দেখে, তাও না পেয়ে সে ভয় পেয়ে যায় কিছুটা। এরপর ড্রেসিং টেবিলে পারফিউমের বোতল দিয়ে সাফা দেওয়া কাগজ দেখতে পায়, কিন্তু সেটা খুলে দেখে সেটা একটা চিঠি। বিমান পড়তে শুরু করে চিঠিটা। প্রিয় অর্ধাঙ্গ, আমাকে বাড়িতে সব জায়গায় খুঁজে না পেয়ে এখন তুমি নিশ্চয়ই ভয় পেয়ে আছো। আমি চলে যাচ্ছি। তোমার সাথে জীবনের শেষ সময় পর্যন্ত হয়তো আমি থাকতে পারবো না। আমার জায়গা দখল করে নেবে অন্য কেউ। আজ মা আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলেছে। অনেক দিন যাবৎ ইনডাইরেক্টলি ডিভোর্সের কথাই আমাকে বোঝাতো, তবে আজকে ডিভোর্স পেপার সামনে এনেই দিয়েছে। আমি তো অপয়ামী যে তার ছেলেকে বাবা হওয়ার সুখ দিতে পারলাম না। মা নিশ্চয়ই তোমার জন্য কোনো মেয়ে দেখে রেখেছে, তাই আজ আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলল। তোমার জীবনে আমার পথযাত্রা হয়তো এতটুকুই ছিল। চলে যেহেতু যাচ্ছি, তাই তোমাকে কিছু কথা বলেই যাই। তোমার বড় ভাবি রিমু তার ছোট বোনকে প্রায় আমাদের বাড়িতে পাঠাতো। আমি আবার জবে জয়েন করার পর থেকেই শিমুর বাড়িতে আনাগোনা বেড়ে গেছে। তাজের খালা আমাকে বলেছে, শিমু যেদিনে আসে মাকে নিয়ে নাকি মায়ের রুমে দরজা বন্ধ করে অনেক কথা বলে। আমাদের বিয়ে 2 বছর পূর্ণ হবার 2 মাস আগে থেকে মা আমাকে বাচ্চা নেওয়ার কথা বলেই যাচ্ছে। বিয়ের আগে তোমাকে কথা দিয়েছিলাম তোমার মাকে নিজের মা মনে করব। আল্লাহর রহমতে ওই কথা আমি রাখতে পেরেছি। ভবিষ্যতেও যেন আমি ওই কথা রাখতে পারি, তাই আজ আমার এই সিদ্ধান্ত। আমি কিন্তু চাইলে পারতাম উচ্চ বাক্য করতে। এতদিন চিকিৎসা নেওয়ার পর ডাক্তার বলেছে আমি সুস্থ। রিমু বাবির তো প্রথম থেকেই আমাকে পছন্দ না। সে তার ছোট বোনের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিল। মা হয়তো এখন তোমার সাথে শিমুর বিয়ে ঠিক করবে। তোমারও যদি আমাকে নিয়ে অভিযোগ থাকে তাহলে সাইন করে দিয়ে ডিভোর্স পেপারে। 3 মাস পর ডিভোর্স হয়ে যাবে। কথায় আছে না, খাঁচার পাখিকে মুক্ত করে দেখো সে উড়ে চলে যায় কি না তোমার কাছে আবার দিন শেষে ফিরে আসে। যদি দিন শেষে তোমার কাছে আবার ফিরে আসে তাহলে বিবিনী এসে তোমার পোষ মেনেছে। ঠিক তেমনি তোমাকে আমি খাঁচা থেকে মুক্ত করলাম। এখন তোমার পালা। ইতি তোমার অর্ধাঙ্গিনী। বিমানের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কিছুক্ষণ থম মেরে ফ্লোরে বসে থেকে এরপর ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। ড্রয়িং রুমে যেয়ে মাকে জিজ্ঞাসা করে, মা অদ্রি কোথায়? বিমানের মা চুপ করে আছে ছেলের কথা শুনে। রিমু মুখ খুলবে কিছু বলার জন্য, তার আগে বিমান তার বাবির দিকে হাত দিয়ে চুপ করতে বলে। বলো মা, অদ্রি কোথায়? তোমরা কি করেছে যে অদ্রি বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে? বিমানের মা কিছুটা অবাক হলেও রিমু ও শিমুর মুখ দেখে মনে হচ্ছে তারা কিছুটা ভয় পাচ্ছে। বিমানের মা এবার বলে, অদ্রি কেন চলে গিয়েছে সেটা অদ্রিকে জিজ্ঞাসা করো। শিমু কথার মাঝে ফোড়ন কেটে বলে, তোমার বউ কেন চলে গিয়েছে তা আমরা কিভাবে জানব? যাওয়ার আগেই দেখো ডিভোর্স পেপারে সাইন করে গিয়েছে। এসব মেয়েদের আমার খুব জানা আছে। এরা নিজেদের স্বার্থ হাসিল না হলে সব কিছু করতে পারে। যখন দেখলো নিজে বাচ্চা জন্ম দিতে পারছে না তখনই নিজের
থেকে কেটে পড়ল, যাতে সব দোষ আমাদের পড়ে। রিমু সেও নিজের বোনের কথায় তাল মিলিয়ে বলে, অদ্রি ইচ্ছে করে এতদিন তার সমস্যার কথা জানায়নি, যাতে সে তোমাকে আরও বশ করে নিতে পারে। এই মেয়েটাকে আমার প্রথম থেকে ভালো লাগতো না। এই মেয়ে যে সুবিধার না তা বোঝাই যাচ্ছিল। আজকে মা একটু কথা শোনানোতে ডিভোর্স পেপারে সাইন করে চলে গেল। অন্যান্য মেয়েদের দেখো মাটি কামড়ে শ্বশুরবাড়িতে পড়ে থাকে, আর এই মেয়ের দেমাগে যেন মাটিতে পা পড়ে না। বিভান চোখ বন্ধ করে এতক্ষণ শুনলে, এরপর সামনে টি টেবিলে কিছুটা জোরে লাথি দিয়ে সরাতে এতে সোফায় বসে থাকা তিনজন হকচকিয়ে যায়। বিভান তার ভাবিকে উদ্দেশ্য করে বলে, ভাবি, আপনি আমার বড় ভাইয়ের বউ হিসাবে আমি আপনাকে সম্মান করি। আপনার সাথে আমার সম্পর্ক শুধু দেবর ভাবি, এর থেকে বেশি কিছু না। পূর্বে ছিল, আমার পরবর্তীতে। আমি যেমন আপনার ও আপনার ভাইয়ের সম্পর্কের মধ্যে নাক গলাই না, ঠিক আমাদের সম্পর্কের মাঝে নাক গলাবেন না। রিমুর মুখ অপমানে থতমত ভাব। এবার বিভান শিমুকে উদ্দেশ্য করে বলে, শিমু, তুমি কি করছো সেটা আমি পুরোপুরি না জানলেও আন্দাজ করতে পারি। তোমার বোন যখন আমাদের বাড়ি ছেড়ে আমার ভাইকে নিয়ে ভিন্ন হয়ে গেল, সেখানে তোমার কি এই বাড়িতে প্রতিনিয়ত আসাটা মানায়? এটা তো বেমানান দেখায়, তাই না? কিন্তু তোমার কাছে কি বেমানান লেগেছে? না, তোমার বোন এই বাড়িতে না থাকা সত্ত্বেও তোমার যাতায়াত ছিল। যেখানে তোমার বোন এই বাড়িতে থাকা অবস্থায় তুমি এই বাড়িতে আসলে তোমার বোনের রুমে দরজা বন্ধ করে থাকতে, সেখানে তুমি তোমার বোন ব্যতীত এসে আমার মায়ের সাথে কথা বলতে তার রুমে দরজা বন্ধ করে রাখো। যেখানে তোমার বড় বোনের আমার মায়ের প্রতি কোনো দয়া মায়া নেই, সেখানে তোমার এত দয়া মায়া দেখানোটা কি এমন হয়ে যায় না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি? শিমুকে এভাবে কথা শোনানোতে রিমু খেপে উঠে বলে, বিভান, তুমি কিন্তু আমার বোনকে অপমান করছো। তোমার বউ চলে গেলে আমার বোনের কী দোষ? শিমু কি বলছে তোমার বউকে চলে যেতে? তোমার বউ সারাদিন বাহিরে বাহিরে থাকে, তো সে তোমার মাকে সময় দিতে পারে না। মা সারাদিন বাসায় একলা থাকে, তাই শিমু এসে তার সাথে একটু সময় কাটায়। বিভান তার ভাবির কথায় তাচ্ছিল্য হাসে, এরপর বলল, আসলেই কি সময় কাটাতে আসে, নাকি আসে আমার অদ্রির নামে মায়ের কানে কিছু বলতে? যাই হোক, আপনাদের বলে আমার লাভ নেই। আপনি আমার বড় ভাইয়ের বউ, আর আপনার বোন বড় ভাইয়ের শালী। আপনাদের সাথে আমার সম্পর্কে এতটুকু। এবার বিভান তার মাকে নরম ও ব্যথিত সুরে বলে, মা, অদ্রি কোনোদিন তোমাকে শুধু শাশুড়ি ভেবে দেখেনি, সে তোমাকে নিজের মায়ের মতো দেখেছে। তুমি কি বলতে পারবে অদ্রি তোমার সাথে কোনোদিনও উচ্চস্বরে কথা বলেছে, বা তোমার কথার কোনো দিনও খারাপ জবাব দিয়েছে? অদ্রি সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা কাজ করে অফিসে। ওদের অফিসে কেউ বসে বসে বেতন পায় না। সকালে যাতে তোমার কষ্ট না হয়, তাই অফিসে যাওয়ার আগে রান্না শেষ করে যায়। অদ্রি যাওয়ার পর তো কাজের বুয়াই আসে, এরপর সারাদিন ক্লান্ত হয়ে এসে রাতের বেলা আবার রান্না করে। এটা বলবো না যে তুমি অদ্রিকে সাহায্য করো না, তুমিও রাতের বেলা অদ্রিকে সাহায্য করো। সত্যি বলতে অদ্রি থাকাতেই আমি তোমার ও অদ্রির মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখতে পেরেছি। তোমাকে এখন এসব কথা বলে হয়তো লাভ নেই, কারণ তোমাকে এরা অদ্রির নামে যা বুঝিয়েছে তাতে তুমি ঠিক ভুল বিবেচনা করতে পারছো না। বিভান কথাগুলো শেষ করে আর সেখানে দাঁড়ায়নি, চলে গেছে বিভান নিজের রুমে। বিভান হয়তো অদ্রিকে খুঁজতে বের হতো, তবে সে যে ইচ্ছে আড়াল হয় তাকে শত খুঁজেও পাওয়া যায় না। আরও 2-3 দিন কেটে গেছে। বিভান এখন ঠিক সময়ে বাড়িতে আসে না। অদ্রি তাদের রুমটাকে যেভাবে রেখে গেছে সেখানে বিভান রেখে দিয়েছে, আর কাউকে রুমের ভেতরে ঢুকতে দেয়নি। সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, রাতেও বাহির থেকে খেয়ে তারপর বাসায় ফিরে। শিমু ও রিমু ইদানিং বিভানের মায়ের সাথে খুব ভালো ব্যবহার করছে। শিমু চায় বিভানের সাথে অদ্রির ডিভোর্সটা হওয়ার পর বিভানকে তার মায়ের মাধ্যমে বাধ্য করে বিয়েটা করতে, কিন্তু বিভান যা এখনও ডিভোর্স পেপারে সাইন করেনি। আর এদিকে অদ্রি এই বাড়িতে কী হচ্ছে, কে কার সাথে কী কথা বলছে সব শুনতে পাচ্ছে। অদ্রি ওই বাড়ি থেকে বেরিয়ে আসার আগে রিমু ইভানের রুমে ভিতরে কয়েকটা মাইক্রোচিপ লাগিয়েছে, আর গেস্ট রুমেও কয়েকটা লাগিয়েছে। ধরতে গেলে সব রুমে মাইক্রোচিপ লাগানো। অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছে সে। শাশুড়িও নিজের রুমে এবং ড্রয়িং রুমে হিডেন ক্যামেরা লাগানো আছেই, সেই সাথে গেস্ট রুমে একটা হিডেন ক্যামেরা লাগিয়েছে। অদ্রি তার নিজের বাবা মার কাছেও যায়নি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। বিভানের কাছে দিনটা বিষাক্ত লাগছে, কারণ সারাদিন তাকে বাসায় থাকতে হবে। সকাল 9টা বাজে। বিভান এখনও নাস্তার জন্য ডাইনিংয়ে যায়নি। ইভান তার ভাইকে কয়েকবার দরজার বাহির থেকে ডেকেছে। ইভান আর বেশি জোর করে না। শেষে বিভানের মা এসে বিভানকে ডাকতে বিভান বাধ্য হয়ে দরজা খুলতে। দরজা খোলার পর বিভানের মায়ের সাথে শিমু রুমের ভিতরে প্রবেশ করে।
শিমুকে নিজের রুমে দেখে বিমান বিরক্তিকর শব্দ উচ্চারণ করে। বিমানের মা বিমানকে বলে, দেখো বিমান, অদ্রি চলে গেছে, কোথায় গেছে আমরা তা জানি না। তাছাড়া অদ্রি তো স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে, আমরা কেউ তাকে বাড়ি ছাড়তেই বলিনি। এখন তো জীবনটা কি এইভাবে থেমে থাকবে? শিমু কথার মাঝে ব্যঙ্গ করে বলে, দেখো আবার কারো সাথে চলে গেছে কি না। যা মেয়ে বাবা, বাচ্চা তো হবে না এখন, কারো বেড পার্টনার হতেই পারে সে। বিমান শিমুর গলা প্রতিটা শব্দের জন্য রাগে বিমান শিমুর গলা সজোরে থাপ্পড় দিয়ে বসে। শিমু হতবম্বের মতো গালা হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ গুলগুল করে। বিমানের মা নিজেও অবাক হয়ে গেছে তার ছেলের এভাবে থাপ্পড় মারাতে। বিমানের মা তার ছেলেকে বলে, বিমান তুই এটা কি করলি? তুই শিমুকে থাপ্পড় দিলি কেন মা? তোমার সামনে যে আমার বউকে নিয়ে আজে বাজে কথা, খারাপ কথা বললো, তুমি শুনতে পাওনি? থাপ্পড়টা তো তোমার মারা দরকার ছিল, কিন্তু ভাবিও তার বোন মিলে তোমার মাথা এমনভাবে নষ্ট করেছে যে তুমি তাদের অন্যায় আর খারাপ কাজগুলো দেখছো না। কিন্তু আমার মাথাটা তো নষ্ট হয়নি, তাই আমি বিবেচনা করতে জানি কে ভুল কে ঠিক। বিমান তার মাকে কথাগুলো বলে নিজের রুম থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর শিমু এদিকে বিমানের মায়ের সামনে ন্যাকা কান্না জুড়ে দেয়। দেখলে আন্টি, তোমার ছেলেকে এই মেয়ে কীভাবে বশ করেছে। আমাদের সত্য কথা এখন তোমার ছেলের কানে লাগে না। বিমানের মা শিমুকে সান্ত্বনা দিতে বলে, তুমি চিন্তা করো না শিমু, আমি আমার ছেলের সাথে তোমার বিয়ে দেব। একদিন না একদিন বিমান নিজের ভুলটা বুঝতে পারবে। শিমু বিমানের মায়ের কথায় শয়তানি হাসি দেয়, যা বিমানের মায়ের অগোচরে রয়ে যায়। অদ্রি টিভির স্ক্রিনের সামনে বসে উচ্চস্বরে হেসে ওঠে। আমি চলে গেছি এটাতে তোমাদের জয় ভাবছি শিমু আর রিমু ভাবি। আমাকে এত হালকাভাবে নেওয়া উচিত হয়নি তোমাদের। আবার স্বগোক্তি করে বলে, আমি যেমন মরতে পারি তেমন মারতেও পারি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট ফর মাই নেক্সট স্টেপ। অদ্রি বিবেনদের বাড়ি থেকে চলে এসেছে 1 মাস হলো। প্রথম 2 দিন অদ্রি একটা হোটেলে ছিল। এরপর অফিসের ম্যানেজারকে রিকোয়েস্ট করে একটা অফিসার্স কোয়ার্টার নিয়েছে। অদ্রি যেহেতু প্রথমে অফিসার পদে ছিল এবং পর রিসার্চের সেকশনে ঢুকেছে, তাই ম্যানেজার অদ্রিকে রিকোয়েস্টের ভিত্তিতে অফিসার্স কোয়ার্টার দিয়েছে। এদিকে শিমু যেন বিমানের পেছনে লেগেই আছে। বিমান রুমে থাকলে হুটহাট বিমানের রুমে ঢুকে পড়ে শিমু। বিমান একদিন রুম তালা দিয়ে যেতে ভুলে গিয়েছিল। তখন বাড়ি ফিরে নিজের রুমে যেয়ে দেখে ড্রেসিং টেবিল গোছানো, বিছানার চাদর পাল্টানো, তার আর অদ্রির বাঁধানো ছবিটাও নেই। এগুলো দেখে বিমান অনেক ক্ষেপে যায়। সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, মা আমার রুমে কে ঢুকেছিল? বিমানের মা তখন হাদিসের বই পড়ছিল। ছেলের কথা শুনে সে জবাব দেয়, কে আবার? শিমু, তোর ঘরটার অবস্থা দেখেছিস? ওইটা দেখে মনে হচ্ছিল কোনো মানুষ থাকে, তাই শিমু আমাকে বলল ঘরটা গুছিয়ে দিবে, তাই গুছিয়ে দিল। বিমান বুঝলো তার মাকে এখন কিছু বলে লাভ নেই, তাই তার বড় ভাইও ভাবির ঘরের দিকে গেল, কারণ তার বড় ভাই এখন ঘরেই আছে। ভাইয়ের ঘরের দরজায় নক করার পর ইভান বিমানকে ভিতরে আসতে বলে। বিমান ভিতরে এসে বলে, দেখো ভাইয়া, তোমার শালিকাকে তুমি বলে দাও সেজন্য আমার রুমে আমার পারমিশন ছাড়া না ঢোকে। তাছাড়া আমি তোমার শালিকাকে আমার রুমে ঢোকার পারমিশন কখনো দিব না। ইভান বিমানকে আশ্বস্ত করে বলে, সে শিমুকে বলে দিবে। এরই মধ্যে রিমু মুখ বেঞ্চি দিয়ে বলে, কয়েকদিন পর তো আমার বোন তোমার ঘরে এমনিই ঢুকবে, তাহলে এখন ঢুকলে সমস্যা কোথায়? রিমুর কথায় বিমান তাচ্ছিল্য হেসে বলে, কে ঢুকবে আর কে ঢুকবে না সেটা সময় বলে দিবে ভাবি। বিমান নিজের রুমে চলে যায় আর ইভান যায় শিমুকে নিষেধ করতে যেন বিমানের রুমে না যায়। দুলাভাইয়ের মুখে এমন কথা শুনে শিমু কিছুটা অপমানিত হয়, তাই চুপ করে শুনে যায়। রিমু তো এখন 7 মাসের প্রেগনেন্ট, তাই ইভান রিমুকে কিছু বলছে না। পরের দিন সকালে শিমুর ফোনে একটা কল আসে। কলকৃত ব্যক্তি শিমুকে বলে, মিস শিমু, আপনি যাকে বিয়ে করার জন্য এত এত ষড়যন্ত্র করছেন, আদৌ সে কি কখনো বাবা হতে পারবে? আপনি কি শিওর যে সমস্যাটা শুধু মিসেস অদ্রির ছিল? সমস্যাটা তো মিস্টার বিবানেরও থাকতে পারে। শিমু প্রথমে বিশ্বাস করতে চায় না ফোনের অপর পাশে থাকা লোকটার কথা। হ্যাঁ, ফোনের অপর পাশে কথা জাবির প্রথমে ড্রাগটা বিমানকে দেওয়ার কথা শুনেছে, ভয় পেয়েছিল। তবে অদ্রির পুরো কাহিনী শুনে সে অদ্রিকে বড় ভাই হিসেবে ছোট বোন সাহায্য করবে, তাই জাবির শিমুকে প্রাইভেট নাম্বার দিয়ে ফোন করে। শিমু প্রত্যুত্তর করে বলে, আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি এসব কথা বার্তা বলছেন বিমানের সম্পর্কে? এমন না তো যে আপনাকে অদ্রি ফোন দিতে বলেছে এখন যাতে আমি বিমানকে বিয়ে না করি, তাই অদ্রি এই চাল চালছে, তাই না? জাবির আগে থেকে জানতে শিমু এই ধরনের কথা বলতে পারে, তাই সে একটুও
না ঘাবড়িয়ে হেসে দেয় উচ্চস্বরে। এরপর বলে, না মিস, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বিভানকে যে কোনো আপনার ইচ্ছামতো হসপিটালে নিয়ে টেস্ট করিয়ে দেখতে পারেন। আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, মিসেস অদ্রিকে আমি চিনি না, সাথে আমি এটাও জানি আপনার টাকা পয়সা সম্পত্তির জন্য এসব গেম খেলছেন। কিন্তু মনে রাখবেন, টাকা পয়সার সম্পত্তি আপনার বোনের ছেলের হবে, আপনার না। কারণ বিবানের তো বাচ্চা হবে না। আপনার বোনকে যেহেতু সম্পত্তি দিবেন, তাহলে কষ্ট করে আপনি আপনার জীবনটা কেন নষ্ট করবেন? ফোনের অপর পাশে শিমু চুপ করে আছে। জাবিরও অদ্রি বুঝল শিমুর মাথায় এখনও পুরোপুরি ব্যাপারটা ঢুকেনি। তাই জাবির আবার বলে, সম্পত্তি আপনি অন্যভাবেও নিতে পারেন, কিন্তু নিজের জীবনটা কেন নষ্ট করবেন? আমার কথাটি একটু ভেবে দেখবেন। জাবির কল কেটে দেয়। আর জাবিরের সামনে বসে থাকা অদ্রি উচ্চস্বরে হেসে ওঠে। এরপর স্বগোক্তি করে বলে, মাকড়সার আপনা আপনি ঝালেই পাশে। খুব তো চেয়েছিলে তাই না, দুই বোন মিলে রাজত্ব করবে রিমু ভাবি। আমাকে সরিয়ে দিয়ে তোমার বোনকে আমার জায়গায় বসাবে, তাই না? আমার জায়গা আমি কাউকে ছিনিয়ে নিতে দিই না। যদি স্বেচ্ছায় ছাড়ি তখন নিতে পারবে, কিন্তু বিবান আমার জীবনে এমন কেউ যাকে আমি স্বেচ্ছায়ও কখনো ছাড়ব না। এরপর জাবিরের উদ্দেশ্যে বলে, জাবির ভাই, শিমুকে এখন আর কোনো ফোন দিবেন না, আবার কালকে ঠিক এ সময় ফোন দিবেন। ঠিক আছে, আমিও দেখব এই নিসমনের মেয়ে এবার কি করে। এসব মেয়ে কারো সংসার করতে পারে না, সংসার ভাঙতে এরা পটু। আমার মনে হয় এখন সব স্ত্রীকে তোমার মতো হতে হবে, যাতে শিমুর মতো মেয়েরা জিততে না পারে। অদ্রি তৃপ্তির হাসি হাসে জাবিরের কথায়। এদিকে শিমু সারাদিন এই কথা নিয়ে ভাবতে থাকে। নিজের বোনকেও এই কথা জানায়নি। 2 দিন আগে অদ্রি ডাক্তারের কাছে আবার চেক আপ করছে। ডাক্তার বলছে অদ্রি এখন পুরোপুরি সুস্থ, সে এখন যে কোনো সময় কনসিভ করতে পারবে। নিজের দিক থেকে ক্লিয়ার হয়ে অদ্রি এই স্টেপটা এখন নিয়েছে। পরের দিন জাবির নিয়ম মতো আবারও শিমুকে কল করে। কি মিস, কী ভাবলেন? আমার কথা নিশ্চয়ই আপনার বিশ্বাস হচ্ছে না। তাহলে আজকে না হয় একবার চেক আপ করিয়ে নিন। সবাইকে বলুন সমস্যাটা বিবানের, তারপরে চেক আপ করিয়ে শিওর হয়ে নিন। যে কোনো হসপিটাল থেকে করতে পারেন। যদি ইচ্ছে হয় তাহলে আপনাদের পরিচিত কোনো ডাক্তারের কাছ থেকেই না হয় চেক আপটা করিয়ে নিন। শিমুর এবার নিজেরও ভয় হচ্ছে, তাই সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে সবাইকে কথাটা বলে। সবাই কথাটা শুনে স্তব্ধ হয়ে যায়। বিবানের মা তো রেগে গেছে তার ছেলের সম্পর্কে এরকম কথা শুনে, কিন্তু সে রেগে গেলেই বা কী হবে? শিমু নাছোড়বান্দা, সে টেস্ট করাবে। বিবানে তা আপত্তি করে না, কারণ যদি বিবানের সমস্যাটা হয় তাহলে তার মাকে বোঝানো যাবে। সবাই মিলে হসপিটালে যায় এবং ডক্টরের কনসাল্ট নিয়ে টেস্ট করায়। ইমার্জেন্সিতে আধা ঘন্টা পর রিপোর্ট দিতে বলে। রিপোর্ট দেখে ডাক্তার সবাইকে যখন বলে বিবানের প্রবলেম, তখন বিবানের মা শকড হয়ে যায়। শিমু আর রিমু বিরক্তিতে বসে থাকে। ইভান নিজের ভাইকে সান্ত্বনা দিতে থাকে, কারণ বিবান অনেকটা কষ্ট পেয়েছে। বাসায় ফিরে বিবানের মা বিবানকে বলে, আমি ভুল করেছি, আমি এটা ভাবিনি যে সমস্যা দুজনেরই থাকতে পারে। অদ্রিত বলেছিল সে 3 মাস পরে কনসিভ করতে পারবে, কিন্তু তার কনসিভ না হওয়ায় আমি তাকে কত কিছু বলেছি, এমনকি রিমুর কথায় তাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলেছি। উপস্থিত সকলে তো হতবাক। রিমু ও শিমু তো ভয় পেয়ে গেছে, কারণ ইভান না যে ডিভোর্স পেপার তার বউ আর শালি তার মাকে দিয়ে অদ্রিকে সাইন করতে বলতে বিবান এগুলো জানতো, তাই সে চুপ করে আছে। এগুলো নিয়ে সেদিন ইভান ও রিমুর মধ্যে ঝামেলা হয়। রিমু বলে সে নাকি বিবানের ভালোর জন্যই কাজটা করতে চেয়েছিল, কিন্তু সে কি জানতো যে বিবানের সমস্যা? এগুলো বলে ইভানকে কিছুটা থামায়। অদ্রি ওদিকে শান্তিতে একটু ফুসরতের জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। ক্যামেরা ও মাইক্রোচিপে কী কী হচ্ছে সেগুলো সে পড়ে শুনে নিবে সময় করে। সেদিনই রাত 12টার পর রিমু শিমুর ঘরে যায় নতুন প্ল্যান করতে। সবাই ঘুমিয়ে আছে, তাই ঘরের দরজা বন্ধ না করে হালকা ছাপিয়ে তারা আলাপ করতে লাগে। এদিকে বিবানের মা টেনশনে ঘুমাতে পারছে না, সে নিজের রুমে পায়চারি করছে। ইভানের মা স্বভাবশত কখনো দরজা লাগায় না, সবসময় ছাপানো থাকে। হঠাৎ করে শিমুর রুমে লাইট জ্বলতে দেখে সে আস্তে আস্তে সেদিকে যায়। শিমুর রুমে দরজার সামনে গিয়ে সে আড়াল থেকে সব শুনতে থাকে। শিমু রিমু নতুন প্ল্যান করছে। দেখ আপু, আমি তো রক্ষম দেবরকে বিয়ে করতে পারবো না, তুই অন্য কোনো উপায়ে ভাব কীভাবে সব সম্পত্তি নিজে লিখতে পারিস। অবশ্যই আমাকেও কিছু দেওয়া লাগবে। আরে চিন্তা করিস না, বিবানের তো কখনো বাচ্চা হবেই না, তাহলে সব সম্পত্তি এমনি আমার ছেলের নামে চলে আসবে। সেখান থেকে তোকে আমি 25% দেবো। আরও অনেক কিছুই বলতে লাগে।
আর দরজার বাহির থেকে বিমানের মা এসব শুনে যেন নিজেকে নিজে বিশ্বাস করতে পারছে না। সেই দুজনের প্লেনে পানি ঢালতে দরজা খুলে ভিতরে ঢুকে হঠাৎ করে রুমের মধ্যে কাউকে প্রবেশ করার আভাস পেয়ে দুই বোন সেদিকে তাকায়। রিমু নিজের শাশুড়িকে দেখে একদম ভয় পেয়ে যায়। বিমানের মা বলে, এই তোমাদের কথা শুনে আমি আমার ছোট বৌমাকে বাড়ি ছাড়তে বাধ্য করেছি, আর তোমরাই কিনা আমার ছেলের ক্ষতি চাইছো, তাও সামান্য সম্পত্তির জন্য। আমি তো ভুলেই গিয়েছিলাম রিমো কেমন স্বভাবের মেয়ে। তারপর আমি তোমাদেরকে দ্বিতীয়বার বিশ্বাস করেছিলাম। তোমাদের এই পরিকল্পনা আমি সফল হতে দিব না। আমি কাল সকালে আমার দুই ছেলেকে সব কিছু বলবো। শিমু ও রুমু ভয় পেয়ে যায়। এই ভয় পাওয়া থেকে তারা এমন কিছু করে বসে যা তাদেরকে সারা জীবন বইতে হবে। শিমু ও রিমু ভয় পেয়ে যায়। এই ভয় পাওয়া থেকে তারা এমন কিছু করে বসে যা তাদেরকে সারা জীবন বইতে হবে। রিমু ও শিমু বিমানের মাকে আটকাতে দুজনে মিলে ধস্তাধস্তি শুরু করে। শিমুর কিছুটা অনিচ্ছাবশত বা ইচ্ছাবশত ধাক্কায় বিমানের মা খাটের সাইডে চোখা কানের সাথে মাথার পেছনে আঘাত পায়। আর যখন উনি আর্তনাদ করবে তখন শিমু তার মুখ ধরে রাখে যাতে আর্তনাদ বাহিরে না যায়। আর রিমু সে প্রথমে বেশ ভয় পেয়ে গেছিল। শাশুড়িকে ডিঙ্গিয়ে অপর পাশে যাওয়ার সময় সে ভুলবশত শাশুড়ির পায়ের সাথে এক পা ভিজে ও অপর পা কার্পেটের সাথে লেগে সে ফ্লোরে পড়ে যায়, একদম পেট নিচে দিয়ে। প্রেগনেন্সির সময় শেষের 3 মাস ও প্রথম 3 মাস দেখে শুনে চলতে হয়। প্রেগনেন্ট মা যদি একটুও ভয় পায় বা তার যদি একটা হার্টবিটটাও মিস হয় তাহলে বাচ্চাকে নিয়ে শঙ্কা থাকে। রিমো ফ্লোরে পড়ে যাবার পর পেটে তীব্র ব্যথা অনুভব করে চিৎকার করে ওঠে। শিমুর রুমটা যেহেতু বিমানের রুমের পরে স্টোর রুমের পাশে, তাই শব্দটা আগে বিমানের কানে গেল। অতটা জোরালোভাবে শোনা যাওয়ার কথা না, তবে রাতের বেলা নিস্তব্ধতার কারণে তীক্ষ্ণভাবে কানে আসে বিমানের। বিমান শব্দের উৎস খুঁজতে জলদি করে নিজের রুমের দরজা খুলে বিমান রুমের লাইট অফ করে খাটের উপর শুয়ে রুমের ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। নিজের রুম থেকে বের হয়ে বিমান দেখল শিমুর রুমের দরজা খোলা, আর সেখান থেকে অস্ফুট স্বরে গোঙানির আওয়াজ আসছে। তড়িঘড়ি করে কিছু না ভেবে সেই রুমের ভিতরে যেয়ে দেখে তার মা ও ভাবি ফ্লোরে পড়ে আছে। ফ্লোরে রক্তে ভেসে যাচ্ছে। ওদের দুইজনের পাশে শিমু দাঁড়িয়ে আছে আর নিজের বোনের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। দুইজনের এই অবস্থা দেখে বিমান জলদি করে দুজনের কাছে গিয়ে দেখে তার মায়ের মাথার পেছন থেকে আর ভাবির পায়ের নিচ দিয়ে রক্তের স্রোত বইছে। এই অবস্থায় বিমান কি করবে বুঝতে পারছে না। সে কার দিকে দেখবে, মায়ের দিকে না ভাবির দিকে? বিমান জলদি করে তার ভাইয়ের রুমে গিয়ে ভাইকে ডেকে তুলে নিয়ে আসে। ইভান তার মা ও স্ত্রীর এই অবস্থা দেখে ঘাবড়ে যায়। ইভান বিমানকে মাকে নিতে বলে ও সে তার স্ত্রীকে নিয়ে এখনই হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। রাত যখন প্রায় 1টার বেশি, হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। এমার্জেন্সিতে শুধু একজন ডাক্তার আছে। এই ডাক্তার বিমানের মাকে নিয়ে যায়, সাথে একজন নার্সকে বলে গাইনি বিভাগে কোনো ডাক্তারকে ফোন দিয়ে এমার্জেন্সিতে এখনই হাসপাতালে আসতে বলতে। শিমুর ভয়ে হাত পা কাঁপাকাঁপি অবস্থা। হাসপাতালে এসে সে পায়চারি করছে কি করবে। তখনই ইভান শিমুকে জিজ্ঞাসা করে, শিমু এগুলা কিভাবে হলো? ইভানের প্রশ্নে শিমু ধরা পড়ে যাবার ভয়ে এবং নিজেকে বাঁচাতে মিথ্যার আশ্রয় নিয়ে বলে, আমি কি বলবো ভাইয়া, আমি আর আপু কথা বলছিলাম। তখনই আন্টি আর আপনার ভাই এসে আমার বোনের সাথে খারাপ কিছু করতে চায়। আমি আপনার ভাইকে বাধা দিতে গেলে এগুলো হয়ে যায়। ইভান হতভম্বর মতো নিজের ভাইয়ের দিকে তাকিয়ে আছে, আর বিমান তো শক। সে ভাবতেও পারছে না তার নামে এসব মিথ্যা কথা রটানো হচ্ছে। শিমু এগুলো বলেছে এই ভেবে যে কোনো প্রমাণ নেই, তাই আমার আফুর কিছু হলে আমি কিন্তু তাদের ছেড়ে কথা বলবো না। দরকার হলে তাদেরকে আমি পুলিশে দেব। আপনার মাও ভাই আমার বোনের সাথে অন্যায় করবে, সেটাকে মেনে নেওয়া যায় না। ইভান সত্য মিথ্যা যাচাই করতে পারছে না। ইভানের বিশ্বাস হচ্ছে না তার ভাইও মা এরকম করতে পারে। আর তাছাড়া তার মা নিজেও তো অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে। গাইনি বিভাগের ডাক্তার ভোর 3টা নাগাদ এসে হসপিটালে পৌঁছায়। এরপর রিমুকে সার্জারি করার জন্য নিয়ে যায়। রিমুর অবস্থা অনেকটাই খারাপ। সার্জারি করতে করতে ভোর 5টা হয়ে যায়। ডাক্তার বেরিয়ে এসে বলে, মিস্টার ইভান
আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারিনি। তারপর আপনার স্ত্রী জয়ের অনেক খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আমাদেরকে এর পরের অপারেশনে আপনার স্ত্রীর জরায়ু কেটে ফেলতে হবে। জরায়ু না কাটলে এখান থেকে বিষক্রিয়া ছড়িয়ে পড়বে শরীরে। আপনাকে বন্ডে সই করতে হবে। ইভান ভেঙে পড়ে ডাক্তারের কথায়। বিভান তার ভাইকে শান্ত করার জন্য তার পাশে এসে বলে। পরক্ষণেই সীমা বলে, ভাইয়া, এবার আমি পুলিশ ডাকব। আপনার ভাই ও মায়ের কারণে আজ আমার আপুর এই অবস্থা। বিমান ভাবতেও পারছে না এই সময় এই মেয়েটা এইভাবে মিথ্যা কথা বলতে পারে। ইভানের কথার তোয়াক্কা না করে শিমু পুলিশ আনবে। এদিকে বিমানের মায়ের মাথা সার্জারি মাত্র শেষ হলো। ডাক্তার বেরিয়ে এসে বলে, মিস্টার ইভান ও মিস্টার বিভান, আপনাদের মায়ের ট্রমাটিক ব্রেন ইনজুরি হয়েছে। ট্রমাটিক ব্রেন ইনজুরি অনেক ক্ষেত্রে তেমন কোনো ক্ষতির কারণ নাও হতে পারে, আবার তা মৃত্যুর কারণও হতে পারে। প্রথম দিনে হালকা পর্যায়ে বলা হয় কনকাশন। এর অর্থ হচ্ছে প্রচণ্ড আলোড়ন, আঘাত না উত্তেজনার ফলে মস্তিষ্কের ক্ষতি। এই পর্যায়ে সাধারণত আঘাত লাগার কয়েকদিনের মধ্যেই মস্তিষ্ক আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। রোগী যখন মাথায় আঘাত লাগার পর 15 মিনিট বা তার বেশি সময় অবচেতন থাকেন, তখন সেই আঘাতের মাত্রাকে দ্বিতীয় পর্যায়ের বিবেচনা করা হয়। রোগী যদি মাথায় আঘাত লাগার পর 1 ঘন্টারও বেশি সময় ধরে অবচেতন থাকেন, তাহলে তার টিবিআইয়ের মাত্রা দ্বিতীয় পর্যায়ে বিবেচনা করা হয়। আর রোগীর উপর এই ধরনের আঘাতের পরিণতি ভয়াবহ হতে পারে, বিশেষ করে তার শারীরিক এবং মানসিক উভয় ক্ষতি হতে পারে। এক্ষেত্রে রোগীর হৃদযন্ত্রের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটতে পারে, তিনি পঙ্গু হয়ে যেতে পারেন, এমনকি তার ব্যক্তিত্বে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। তৃতীয় পর্যায়ে ক্ষতি সাধারণত অপূরণীয় হয়। ডাক্তার এগুলো বলে থামে। দুই ভাই ফ্যাল নয়নে তাকিয়ে আছে ডাক্তারের দিকে। ডাক্তার একটা শ্বাস নিয়ে আবার বলে, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার মায়ের কী অবস্থা। বাকিটা যা হয় মেনে নিতে হবে। এই বলে ডাক্তার চলে যায়। আর শিমুকে দেখে ভীত মনে হচ্ছে। ইভানের অবস্থা অনেক খারাপ। তার মা, বউ ও বাচ্চা সবাইকে সে একসাথে হারাতে বসেছে। বিভান মায়ের এই অবস্থা মানতে পারছে না। সকাল 8টায় শিমু নিজ দায়িত্বে পুলিশ নিয়ে এসে পুলিশকে নিজের মন গড়া কথা শোনায়। বিভানের কাছে যেহেতু নিজের পক্ষে কোনো প্রমাণ নেই, সে কিছু বলেও লাভ হচ্ছে না। শিমু পুলিশকে এটাও বলে বিভানের তার ভাবির উপর রাগের কারণ বিভানের স্ত্রী চলে যাবার ক্ষেত্রে ভাবির হাত আছে বলে বিভান মনে করে। এসব বলার দরুন পুলিশ বিভানকে হাসপাতাল থেকে বাহিরে যেতে দিচ্ছে না। সকালে 8:30টার দিকে অদ্রি হাসপাতালে আসে। অদ্রি হাসপাতালের ঠিকানা বিভানের থেকে জোগাড় করেছে। অদ্রি অনেক দিন পর বিভানের সাথে যোগাযোগ করে। সকালে ঘুম থেকে উঠে ক্যামেরাতে ধরা পড়া চিত্রগুলো দেখে। অদ্রি এসে পুলিশকে বলে, আপনারা কারো মুখের কথার উপর ভিত্তি করে আমার হাজব্যান্ডকে আটকে রাখতে পারেন না। আপনাদের কাছে শিমু কী প্রমাণ দিয়েছে জানি না, তবে শিমুর বিপক্ষে আমার কাছে স্ট্রং প্রমাণ আছে। অদ্রির কথায় শিমু ভয় পেয়ে যায়, তবে পরক্ষণে তার মুখে ফুটে ওঠে ক্রূর হাসি। হয়তো এটা ভেবে যে অদ্রি কি আর সেখানে ছিল যে জানতে পারবে। শিমুর মুখভঙ্গি দেখে অদ্রি বাঁকা হাসে, তারপর পুলিশের হাতে রেকর্ড করা ভিডিও দেয়। পুলিশ সবটা দেখার পর শিমুকে আটক করে এবং বিভানকে সবটা দেখায়। সব দেখে ইভান শিমুকে জোরে একটা থাপ্পড় মেরে বলে, তোমার জন্য আজ আমার মায়েরই অবস্থা। আর তোমার বোন, সে তো নিজের অন্যায়ের মাসুল নিজেই করেছে, সাথে আমার সন্তানকেও। ইভান পুলিশকে ডেকে বলে, অফিসার, নিয়ে যান এই মেয়েটাকে। আমার স্ত্রী সুস্থ হলে আপনি তাকেও আপনার কাস্টাডিতে নিতে পারেন। পুলিশকে অদ্রি এই এত বছরের সব ঘটনা বলে, আর প্রমাণ হিসেবে চাইলে ভিডিও দেখাতে পারে সেটাও বলে। পুলিশ কয়েকদিনের ভিডিও দেখে শিমুকে গ্রেফতার করে। পুরোটা সময় শিমু যেন অবাক হয়ে তাকিয়েছিল, তার মুখের বুলি যেন হারিয়ে গেছে। শিমুর এরূপ অবস্থায় অদ্রি তার কানের কাছে এসে বলে, কি ভাবছো শিমু, আমাকে সরিয়ে বিভানকে সম্পত্তির জন্য বিয়ে করবে? এত সহজ? তোমরা তোমাদের কাজ নির্বিঘ্নে করতে পেরেছ, শুধুমাত্র আমি চেয়েছি বলে। কথায় আছে না, অতি লোভে তাতে নষ্ট। শিমুকে নিয়ে পুলিশ চলে যায়। শিমুর পরিবারও
কিছুক্ষণ আগে এখানে এসেছিল। তারা এসে তাদের মেয়ের এই অবস্থা দেখে লজ্জা পায়। অবশ্য তারা কিছুটা জানতো এই ব্যাপারে, তবে প্রমাণের কাছে তারা কিছু বলতে পারবে না। পুলিশ শিমুকে নিয়ে যাবার পরে অদ্রি বিবানের কাছে যায়। বিবান তখন তার ভাইয়ের পাশে বসে আছে। অদ্রি যখন বিবানের সামনে এসে দাঁড়ায় তখন বিবানকে ইশারায় বলে উঠে যেতে। বিবান অদ্রিকে নিয়ে করিডোরের এক কোণে গিয়ে দাঁড়ায়। কেমন আছো বিবান? অদ্রির প্রশ্নে বিবানের ইচ্ছে করছে চিৎকার করে বলতে, ভালো নেই আমি অদ্রি, তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই। কিন্তু এই যে নিজের অক্ষমতা, সেটার জন্য হলেও এখন সেই অদ্রিকে ছাড়তে রাজি। কি হলো, কথার জবাব দিলে না? কি জবাব দেব? দেখতেই পারছো কেমন আছি। কোনো কিছু নিয়ে নিজেকে দোষারোপ করবে না। হতেও পারে যা আমরা দেখছি তা চোখের ভুল। বিবান মলিন চোখে তাকায় অদ্রির দিকে। অদ্রি বিবানের দিকে নমনীয় চোখে তাকিয়ে বলে, আমার সমাপ্তির পূর্ণতা তুমি হিনা আমি অন্য কাউকে আমার জীবনে জড়াইনি এবং জড়াবো না। ঠিক তেমনি তোমার জীবনেও আমি ছাড়া অন্য কাউকে জড়াতে দেব না। বিবান জড়িয়ে নেয় তার প্রিয়তা মাকে নিজের উষ্ণ আলিঙ্গনে। সমাপ্তির পূর্ণতা। অদ্রি রহমান। এতক্ষণ পার্কে অদ্রির পাশে বসেই মিসেস রেহনুমা অদ্রির লেখা বইটি পড়ছিল। অদ্রিরা আমেরিকায় যেখানে এখন থাকে সেই বাড়ির পাশেই একটা খোলা পার্ক আছে। মিসেস রেহনুমা সেও বাংলাদেশে এবং এখন অদ্রির প্রতিবেশী। অদ্রির লেখা বইটা পড়ে সে অদ্রিকে মুগ্ধতার সাথে বলে, মিসেস অদ্রি, আপনার লেখা বইটা সত্যিই অসাধারণ। বইটা পড়ে আমার একবারের জন্য মনে হচ্ছিল না যে আমি কোনো গল্প পড়ছি। মনে হচ্ছিল বাস্তব কাহিনী আমি নিজের চোখের সামনে ঘটতে দেখছি। প্রতিটা চরিত্র এতটাই জীবন্ত। অদ্রি মিসেস রেহনুমার দিকে মুচকে হাসি দিয়ে অদূরে তার স্বামী সন্তানের দিকে নজর দেয়। কি সুন্দর খেলছে বাপ মেয়ে মিলে। নিজের মেয়েটাকে দেখলে নিজেরই প্রতিচ্ছবি মনে হয়। বাবার মতো কিছুটা দেখতে হলেও স্বভাব চরিত্র পেয়েছে পুরোটাই মায়ের মতো। মিসেস রেহনুমা আবারও অদ্রিকে বলে, মিসেস অদ্রি, কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যায়। অদ্রি বুঝতে পারে মিসেস রেহনুমা কি বলবে, তাই সে ভাবলেশহীন ভাবে বলে, এটাই তো যে বিবানকে ওই ড্রাগের অ্যান্টিডোট দেওয়া হয়েছিল কিনা। মিসেস রেহনুমা অবাক হয়ে মাথা হাঁ-বদক দুলায়। এরপর কৌতূহলবশত বলে, আপনি কীভাবে বুঝলেন আমি এটার কথাই বলবো? অদ্রি রহস্য করে হাসে। তারপর আকাশপানে নজর দেয়। আমেরিকার আকাশ এখন রক্তিম। রাতের দিকে ঠান্ডা পড়বে। এখন যেহেতু পড়ন্ত বিকেলবেলা, সূর্য পশ্চিম আকাশে ডুবো হালকা শীত শীত লাগছে। মেয়েকে বিবান দৌড়ে ধরার চেষ্টা করছে। হাতে তার পশমি বেবি সোয়েটার। 4 বছর সবে। অদ্রিও বিবানের মেয়ে অবনীর। অদ্রি আকাশপানে দৃষ্টি স্থির রেখে বলে, গল্পটা অসম্পূর্ণ। গল্পের সমাপ্তিতে আমি ইচ্ছে করে অসম্পূর্ণ রেখেছি যাতে বাকিটা পাঠক নিজের মতো বুঝে নেয়। মিসেস রেহনুমা কিছু বুঝতে না পেরে বলে, তবে আমার তো মিলছে না। অদ্রি হেসে মিসেস রেহমান দিকে তাকে ফিরে বলে, মিলালেই মিলে যাবে, আর হবে সমাপ্তির পূর্ণতা। অদ্রি সেখানে উঠে চলে যায় তার প্রিয়জনের কাছে। হাতে তার নিজের লেখা সমাপ্তির পূর্ণতা বইটি। মিসেস রেহনুমাও চলে যায়। অদ্রি যেতেই বিবান বলে, মিসেস রেহনুমা কি তোমার বইটা পড়ছিলেন? অদ্রি বলে, এটা একান্ত আমার লেখা না বিবান, তুমি এটার কিছু অংশ জুড়ে আছো। তোমার ডায়েরি থেকে তোমার অনুভূতি ও পর্যবেক্ষণে আমি বইটা সম্পূর্ণ করতে পেরেছি। বিবান আলতো হাসে। এরপর বলে, আমার ডায়েরি থেকে নিয়েছ? তবে বিলম্বনটা তুমি করছো। আমি শুধু প্রতিদিনকার মতো ডায়েরি লিখে রাখতাম। কে কী করলো নিত্যদিন সেটা লিখে রাখতাম। অদ্রি বিবানের বাহু জড়িয়ে তাদের মেয়ের দুষ্টামি দেখছে আর বলে, সমাপ্তির পূর্ণতা আমাদের দুজনের মেলবন্ধন। তাই তো আমাদের মেয়ের নাম পূর্ণতা অবনী। একটু পর অদ্রি মেয়ের কাছে গিয়ে বলে, অবনী, মা আমার ঠান্ডা পড়ছে মা, শীতের কাপড়টা পরে নাও বাবার কাছ থেকে। অবনী মাথা দুলায়, মানে সে পরবে না শীতের কাপড়টা। বিবান অদ্রির দিকে অসহায় ছাউনি নিয়ে বলে, তোমার মেয়ে ঠিক তোমার মতো হয়েছে, নিজে যা ঠিক করবে সেটাই করবে। অদ্রি বিবানের দিকে চেয়ে চোখে তাচ্ছিল্যতা এনে বলে, তাহলে তুমি কি চাচ্ছিলে? তোমাকে আমি ওই মেয়েটার হাতে ছেড়ে দিতাম?
বিমান তাড়াহুড়ো করে বলে, সেটা আমি কখন বললাম? তবে তুমি যেভাবে সব কিছু হ্যান্ডেল করেছ, ব্যাপারটা অনেক রিস্কি ছিল। অদ্রি দীর্ঘশ্বাস ফেলে বলে, শেষ পর্যন্ত সব কিছু জানার পর তুমি যে আমায় ভুল বোঝোনি, এটাই আমার কাছে অনেক। তোমাকে হারানোর ভয়ে আমি হিংস্র হতে পারি, অনেকটা তো সহ্য করলাম, এরপরেই আমি ওই পদক্ষেপ নিয়েছিলাম। বিমান অদ্রিকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে বলে, এটা ঠিক যে ভাবিও তার বোন মিলে মায়ের মাথায় এমনভাবে নষ্ট করেছিল যে মা তোমাকে বুঝতে পারছিল না। আমিও তো তোমার মুখ থেকে কথাটা শুনে প্রথমে আমার খুব রাগ হয়েছিল, তবে তোমার সুন্দরভাবে বোঝানোতে রাগটা কমিয়ে সব বুঝতে পেরেছিলাম। হঠাৎ অদ্রি মজার ছলে বলে, জার্মানিতে গিয়ে যখন তোমাকে ড্রাগটার অ্যান্টিডোট দিয়েছিলাম, তখন তোমাকে দেখে একজন ডাক্তার একটাই কথা বলেছিল, ইজ শি রিয়েলি ইওর ওয়াইফ? মানে সে বিশ্বাস করতে পারছিল না আমি তোমার বউ হয়ে তোমাকে ওই ড্রাগটা দিয়েছিলাম এবং অ্যান্টিডোট দিতেও নিয়ে এসেছিলাম। ওই ডাক্তারটা এই ড্রাগটার ঘোর বিরোধী। বিমান বাঁকা চোখে তাকিয়ে আছে। অদ্রি দেখেও না দেখার মতো করে উদাসীন স্বরে বলে, জানো বিবেন, সেদিন যখন মায়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি হাসপাতালে আসি, সেদিন আমি সত্যি ভাবতে পারিনি শিমু ও ভাবি মিলে এমনটা করবে মায়ের সাথে। আমার সেদিন মায়ের জন্য নিজেকে কিছুটা দোষী মনে হচ্ছিল। আর রিমু ভাবি সে নিজের শাস্তি এইভাবে পাবে আমি ভাবতে পারিনি। একজন মায়ের কাছ থেকে তার সন্তান চলে যাবার কষ্ট কতটা হয় সেটা একজন সন্তানবিহীন মা বুঝতে পারে। মায়ের অবস্থাটা এত ক্রিটিক্যাল ছিল, আমি শুধু চাইছিলাম মা যেন কোনো অপূর্ণ ইচ্ছা নিয়ে পৃথিবী ত্যাগ না করে। মায়ের তো একটাই অপূর্ণ ইচ্ছা ছিল, তোমার সন্তানের মুখ দেখা। বিমান মলিনভাবে বলে, হ্যাঁ, মায়ের ইচ্ছাটা পূরণ হয়েছিল, তবে মা আমার তার বড় ছেলে চিন্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। ইভান ভাইয়া তো ভাবিকে সুস্থ হবার পরেই পুলিশ কাস্টাডিতে দিয়ে আসে, আর তাকে স্পায়ার রিকোয়েস্টের মাধ্যমে সর্বনিম্ন শাস্তি 5 বছরের জেলে কমিয়ে 2.5 বছরে নামিয়ে আনে। শিমুকে সেই পুরো 5 বছর জেল খাটতে হয়েছে। হঠাৎ মেয়ের ডাকে বিমান আবার নিজের মেয়ের পিছনে তাকায়। অদ্রি সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে। বিমানের মা 6 মাস প্যারালাইজড অবস্থায় ছিল। হাসপাতাল থেকে মা ও রিমু ভাবিকে রিলিজ দেওয়ার পরে অদ্রি ও বিমান জার্মানির উদ্দেশ্যে যাওয়া বন্দোবস্ত করতে থাকে। ডাক্তার বিমানের শৈলে প্রবেশ করানো হয়েছে তখন 9 মাস। এই ডাক্তার মেয়াদ 2 বছর। এই বছরের মধ্যে অ্যান্টিডোট দিলে ব্যক্তি মেয়াদ শেষ হলে আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে। হাতে যেহেতু আরও 11 মাস সময় ছিল, তাই সমস্যা হয়নি। রিমু ভাবিকে পুলিশ কাস্টাডিতে রেখে আসার পর ইভান ও রিহাব একা হয়ে পড়ে, তাই বিমান ও অদ্রি মিলে ইভানকে রাজি করায়। তারা দুই ভাবছিল যেন ওদের 3 জনের সাথে আমেরিকা যায়। বিমানকে নিয়ে জার্মানি থেকে ফেরার পর তারা আমেরিকায় যাবে। আমেরিকায় গিয়ে মায়ের পরবর্তী চিকিৎসা হবে। এরপর জার্মানি থেকে ফিরে তারা আমেরিকায় যায়। আমেরিকায় যাওয়ার 1 বছরের মাথায় অদ্রি কনসিভ করে। বিমানের মা অনেকটা সুস্থ হয়ে গেছে ততদিনও। ছোট ছেলের জন্য বিমানের মা অনেক খুশি থাকলেও চোখের সামনে সারাক্ষণ বড় ছেলেকে ওভাবে দেখতে ভালো লাগতো না। ইভানের ছেলে রিহাব মায়ের জন্য কান্না করত মাঝে মাঝে, তবে অদ্রির মাতৃ সমতুল্য স্নেহ রিহাব নিজের মাকে অতটা মনে করতো না। 6 বছরের বাচ্চাকে বুঝাতে একটু বেগ পেতে হয়েছিল। যথারীতি 9 মাস পর অদ্রির কোল আলো করে অবনী আসে। রিহাব তো অবনীকে পেয়ে আর কিছু লাগে না। রিহাব ততদিনে 7 বছরের। অবনীর বয়স যখন 2 মাস, তখন বিমানের মা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়। সেদিন বিমান, অদ্রি, রিহাব ও অবনী সবাই শেষ বিদায় দেয় মানুষটাকে। বিমানের মা মারা যাওয়ার 3 মাস পর রিমু জেল থেকে মুক্তি পায় এবং ইভান নিজে বাংলাদেশে গিয়ে রিমুকে ফ্লাইট কনফার্ম করে আমেরিকায় নিয়ে আসে। রিমু নিজের অন্যায়, নিজের বাচ্চা হারানো ও নিজে অসম্পূর্ণ হবার পর বুঝতে পেরেছিল। রিমু এসে অদ্রির কাছে মাপ চায় এবং ধন্যবাদ জানায় তার অবর্তমানে তার ছেলেকে মায়ের স্নেহ আগলে রাখার জন্য। অদ্রিও সেদিন মাফ করে দেয় রিমুকে, কারণ অনেক তো হলো শাস্তি। মায়ের আদো আদো ডাকে হুঁশ ফিরে অদ্রির। মা, আজকে রিহাব ভাইয়া এলো না কেন? অদ্রি মিষ্টি করে বলে, রিহাব ভাইয়ার তো কালকে পরীক্ষা মা। অবনের মুড খারাপ হয়ে যায়। বিমান অদ্রিকে বলে, তোমার মেয়ে এ পর্যন্ত রিহাব ভাইয়া এলো না কেন এই কথাটা কতবার যে বলেছে তার হিসাব নেই। অদ্রি অবনীকে খুশি করার জন্য বলে, বাসায় গিয়ে ভাইয়াকে আচ্ছা মতো বকে দিব, ঠিক আছে? অবনী খুশিতে খিলখিল করে হেসে ওঠে। মেয়ের এই স্নিগ্ধ হাসিতে প্রশান্তি বয় অদ্রি ও বিমান হৃদয় জুড়ে। একেই বলে পরিপূর্ণ সমাপ্তির পূর্ণতা।
গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন।